আজকে আমরা ক্লাস 10-এর ইতিহাসের সপ্তম অধ্যায় 20 শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী? বহু নারী বিলিতি পণ্য যেমন বিলিতি শাড়ি, কাচের চুড়ি, লবণ, ওষুধপত্র প্রভৃতির ব্যবহার বন্ধ করে দেন এবং দেশীয় মোটা কাপড়ের ব্যবহার শুরু করেন। গৃহকোণ ছেড়ে বেরিয়ে তারা মিছিল, মিটিং এবং পিকেটিংয়ে অংশ নেন। স্বদেশি পণ্যের প্রচারে বিভিন্ন নারী এগিয়ে আসেন এবং প্রচার কার্য চালান। এই সময় সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন। বহু ছাত্রী ব্রিটিশ নিয়ন্ত্রিত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে আসে। তারা দেশীয় নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হয়। ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ কার্যকর করলে বাংলার নারীরা ঘরে ঘরে অরন্ধন ও উপবাস পালন করেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদের গিরিজা সুন্দরী, ফরিদপুরের সৌদামিনী দেবী, বরিশালের সরোজিনী দেবী, মনোরমা বসু, বীরভূমের দুকড়ি বালা দেবী প্রমুখ নারী স্থানীয়ভাবে এবং সরলা দেবী চৌধুরানী, হেমাঙ্গিনী দাস, কুমুদিনী মিত্র, নির্মলা সরকার প্রমুখ নারী জাতীয় স্তরে আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন। আমরা দেখছি এই 1 নম্বর প্রশ্নের দুটি অংশ। প্রথম অংশ আমি বলে দিলাম, পরের অংশের যে বিষয়গুলো, এটা সেই পরের অংশের বিষয় নিয়ে আলোচনা করছি। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে নারীরা অংশগ্রহণ করলেও তা কখনোই খুব ব্যাপক আকার ধারণ করেনি। নারী সমাজের সীমিত অংশই এই আন্দোলনে অংশ নেয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মূলত তথাকথিত উচ্চবর্ণের কিছু হিন্দু পরিবারের নারী অংশগ্রহণ করেন। নিম্নবর্ণের হিন্দু ও মুসলিম নারীদের অংশগ্রহণ প্রায় ছিল না বললেই চলে। এই আন্দোলনে নারীরা অংশগ্রহণ করলেও আন্দোলনের নীতি পদ্ধতি নারীরা স্থির করতে পারতেন না, তা মূলত পুরুষ আন্দোলনকারীরাই স্থির করতেন। তাহলে 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমি দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। বাংলার নারীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করার উদ্দেশ্যে বিপ্লবী লীলা নাগ 1923 খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংঘের সদস্যদের লাঠি খেলা, শরীরচর্চা, অস্ত্রচালনা প্রভৃতি শিক্ষা দেয়া হতো। সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি টেলিগ্রাফ ও টেলিফোন অফিস ধ্বংসের কাজে অংশ নেন এবং জালালাবাদের পাহাড়ের যুদ্ধে প্রবল বিক্রমে লড়াই করে পালাতে সক্ষম হন। প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে শান্তি চক্রবর্তী, কালী কিঙ্কর দে প্রমুখ বিপ্লবী 1932 খ্রিস্টাব্দে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন। এই লড়াইয়ে পুলিশের হাতে ধরা পড়ার আগে প্রীতিলতা বিষ খেয়ে আত্মহত্যা করেন। সূর্য সেনের বিপ্লবী সংগঠন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য বিপ্লবী কল্পনা দত্ত জেলের অন্যান্য বিপ্লবীদের পালানোর সুযোগ করে দিতে কলকাতা থেকে বিস্ফোরক নিয়ে আসেন। পরে প্রীতিলতার সঙ্গে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পান, কিন্তু আক্রমণের আগেই তিনি ধরা পড়ে যান। বিপ্লবী বীণা দাস 1929 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বয়কট আন্দোলনে অংশগ্রহণ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে বীণা গুলি চালালে তা লক্ষ্যভ্রষ্ট হয় এবং গ্রেপ্তার হওয়ার পর তার 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়। চিকিৎসক ডক্টর লক্ষ্মী সাইগল নিজের উজ্জ্বল কর্মজীবন ছেড়ে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। 1944 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ বাহিনী ভারতের ব্রিটিশ শক্তিকে আক্রমণ করে পরাজিত হলে লক্ষ্মী ব্রিটিশ সেনার হাতে গ্রেপ্তার হন। এবার আমি 3 নম্বর প্রশ্নে আসছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও। বাংলায় বিপ্লবী আন্দোলনের প্রসারের ক্ষেত্রে অনুশীলন সমিতি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
বিপ্লবী সতীশচন্দ্র বসুর উদ্যোগে এবং ব্যারিস্টার প্রমথনাথ মিত্র সহায়তায় 1902 খ্রিস্টাব্দে কলকাতার মদন মিত্র লেনে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। এখানে সদস্যদের কুস্তি, শরীরচর্চা, চরিত্র গঠন প্রভৃতির সঙ্গে গোপনে বিপ্লবী কাজকর্ম চলত। অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, চিত্তরঞ্জন দাস প্রমুখ এই সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর প্রভৃতি জেলায় এই সমিতির শাখা গড়ে ওঠে। বিপ্লবী ভাবধারা প্রচারের উদ্দেশ্যে বারীন ঘোষ ও উপেন্দ্রনাথ 1906 খ্রিস্টাব্দে যুগান্তর পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকাকে কেন্দ্র করে যুগান্তর দল গঠিত হয়। এই দলের সদস্যরা পূর্ববঙ্গ এবং আসামের অত্যাচারী ছোটলাট ব্যামফিল্ড ফুলার ও বাংলার গভর্নর অ্যান্ড্রু ফ্রেজারকে হত্যার পরিকল্পনা করেন। যুগান্তর দলের সদস্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কলকাতার অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব গ্রহণ করেন। ইতিমধ্যে কিংসফোর্ড মুজাফফরপুর বদলি হয়ে গেলে ক্ষুদিরাম ও প্রফুল্ল মুজাফফরপুর চলে যান। সেখানে তারা কিংসফোর্ডকে মারতে গিয়ে ভুলবশত বোমার আঘাতে মিসেস কেনেডি ও তার কন্যা মিস কেনেডি নামে দুজন নিরপরাধ মহিলাকে হত্যা করেন। বাংলার বিপ্লবীরা বিভিন্ন অত্যাচারী ব্রিটিশ অফিসার এবং তাদের সহযোগী ভারতীয়দের হত্যার পরিকল্পনা করেন। আলিপুর বোমার মামলার সরকারি উকিল আশুতোষ বিশ্বাস বিপ্লবীদের গুলিতে নিহত হন। ডেপুটি পুলিশ সুপার শামসুল আলম হাইকোর্টেই বিপ্লবীদের হাতে প্রাণ হারান। সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করে বাঘা যতীন জার্মানি থেকে 3টি অস্ত্রবোঝাই জাহাজ বাংলায় আনার ব্যবস্থা করেন। উড়িষ্যার বালেশ্বরে আগত মাভেরিক জাহাজের অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে বাঘা যতীন, চিত্তপ্রিয়, মনোরঞ্জন প্রমুখ বালেশ্বরে পৌঁছন। কিন্তু গোপন খবর পেয়ে পুলিশ কমিশনার টেগার বিপ্লবীদের ঘিরে ফেললে বুড়িবালাম নদীর তীরে পুলিশ ও বিপ্লবীদের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। চিত্তপ্রিয় যুদ্ধক্ষেত্রে এবং পরে গুরুতর আহত বাঘা যতীন হাসপাতালে মারা যান। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল বিপ্লবী 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রামের সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করেন। এই অভিযানে সূর্য সেনের সহযোগী ছিলেন নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, অনন্ত সিংহ প্রমুখ বিপ্লবী। লুণ্ঠিত অস্ত্র নিয়ে বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন। এখানে পুলিশের সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে ব্রিটিশ বাহিনীর 70 থেকে 100 জন এবং বিপ্লবীদের 12 জনের মৃত্যু হয়। বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর কলকাতার রাইটার্স বিল্ডিং অভিযান করে নির্বিচারে গুলিবর্ষণ করলে কুখ্যাত কারা অধিকর্তা সিমসন নিহত হন। এই ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে শান্তি চক্রবর্তী, কালীকিঙ্কর দে প্রমুখ সশস্ত্র বিপ্লবীদের একটি দল 1932 খ্রিস্টাব্দে চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন। সঙ্গে সঙ্গে পুলিশও পাল্টা আক্রমণ চালালে গ্রেপ্তার হওয়ার আগেই প্রীতিলতা বিষ খেয়ে আত্মহত্যা করেন। গভর্নর স্ট্যানলি জ্যাকসন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে শুরু করলে বিপ্লবী বীণা দাস তাকে লক্ষ্য করে গুলি চালান, যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। বিপ্লবী কল্পনা দত্ত কলকাতা থেকে বিস্ফোরক এনে আদালতে বিস্ফোরণের উদ্যোগ নেন। এবার আমরা পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন হচ্ছে মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী জীবন সম্পর্কে আলোচনা করো। সূর্য সেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করার পর চট্টগ্রামে ফিরে গিয়ে বিপ্লবী দল গঠনের উদ্যোগ নেন। এই সময় তার সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন অম্বিকা চক্রবর্তী, নগেন্দ্রনাথ সেন, চারুবিকাশ দত্ত প্রমুখ। তাদের নিয়ে সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে সশস্ত্র বিপ্লবী দল গড়ে তোলেন। রেল শ্রমিকদের বেতন নিয়ে যাওয়ার সময় সূর্য সেনের গুপ্ত সমিতির সদস্যরা 1923 খ্রিস্টাব্দে বেতনের 17,000 টাকা ছিনতাই করে। প্রায় 2 সপ্তাহ পর গোপন খবর পেয়ে পুলিশ নাগরখানা পাহাড়ে বিপ্লবীদের আক্রমণ করলে উভয় পক্ষের খণ্ডযুদ্ধ শুরু হয়। সূর্য সেন ও অম্বিকা চক্রবর্তী গ্রেপ্তার হন। বিপ্লবীরা কলকাতার পুলিশ কমিশনার অত্যাচারী টেগার সাহেবকে হত্যার পরিকল্পনা করেন। এই পরিকল্পনা ফাঁস হয়ে গেলে সূর্য সেনের বেশ কয়েকজন সহযোগী 1924 খ্রিস্টাব্দে ধরা পড়ে যান, কিন্তু সূর্য সেন পালাতে সক্ষম হন। অবশ্য 1926 খ্রিস্টাব্দে সূর্য সেন ধরা পড়েন এবং 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত জেলে বন্দী থাকেন। সূর্য সেনের নেতৃত্বে গণেশ ঘোষ, লোকনাথ বল, অনন্ত সিংহ সহ
65 জন সশস্ত্র বিপ্লবী 4টি উপদলে বিভক্ত হয়ে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল রাত 10টায় চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ করেন ও অস্ত্র লুট করেন। তারা অস্ত্রাগারটিতে আগুন ধরিয়ে দেন। এরপর বিপ্লবীরা টেলিগ্রাম ও টেলিফোন অফিস আক্রমণ করে এবং পুলিশ ব্যারাক দল দখল করে নেয়। সূর্য সেন অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের কথা ঘোষণা করেন। 18 থেকে 21 এপ্রিল এই 4 দিন চট্টগ্রামে ব্রিটিশ শাসনের অস্তিত্ব প্রায় বিলুপ্ত ছিল। অস্ত্রাগার লুণ্ঠনের পর বিপ্লবীরা নিকটবর্তী জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন। এই সময় সশস্ত্র ইংরেজ সেনা তাদের আক্রমণ করে। 2 ঘন্টার তুমুল যুদ্ধে 12 জন বিপ্লবী এবং 70 থেকে 100 জন ব্রিটিশ সেনা নিহত হয়। যুদ্ধক্ষেত্র থেকে সূর্য সেন পালাতে সক্ষম হন। বিপ্লবীদের খোঁজে পুলিশ চারিদিকে ব্যাপক তল্লাশি শুরু করে, ফলে বিপ্লবী ধরা পড়েন। 1931 খ্রিস্টাব্দে তাদের নিয়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা শুরু হলে সূর্য সেন মাইন ব্যবহার করে জেলের প্রাচীর উড়িয়ে দিয়ে বন্দীদের মুক্ত করার এক পরিকল্পনা গ্রহণ করেন, কিন্তু শেষ পর্যন্ত এই পরিকল্পনা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মামলায় সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসির আদেশ হয়। অনন্ত সিং, লোকনাথ বল, গণেশ ঘোষ সহ 12 বিপ্লবী দ্বীপান্তর হয়। জেলবন্দি সূর্য সেনের ওপর অকথ্য শারীরিক নির্যাতন চালানো হয়। 1934 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি তাদের ফাঁসি কার্যকর হয় এবং তার মৃতদেহ বহু দূরে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এরপরে আমরা তার পরবর্তী যে প্রশ্নে আসি, 5 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। মিডফোর্ড মেডিকেল স্কুলের 4র্থ বর্ষের ছাত্র বিনয় বসু বাংলার অত্যাচারী পুলিশ ইন্সপেক্টর লোম্যান এবং ঢাকার পুলিশ সুপার হাডসনকে লক্ষ্য করে গুলি চালালে লোম্যানের মৃত্যু হয়। ইতিমধ্যে আবার কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনের উদ্যোগে আলিপুর জেলে বন্দী সুভাষচন্দ্র সহ বিভিন্ন নেতার ওপর চরম শারীরিক নির্যাতন শুরু হয়। ফলে বিনয় বসু সিমসনকে হত্যার পরিকল্পনা করে। সিমসন রাইটার্স বিল্ডিংয়ের দপ্তরে বসতেন। এজন্য বিনয় বসু রাইটার্স বিল্ডিং আক্রমণ করে সিমসনকে হত্যার পরিকল্পনা করেন। বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর দুপুর 12টায় কলকাতার রাইটার্স বিল্ডিং আক্রমণ করে। অসংখ্য পুলিশের প্রহরা অতিক্রম করে তারা নিমেষে সিমসনের দপ্তরের সামনে চলে যান এবং সিমসনের সহকারী জ্ঞান গুহকে ঠেলে দপ্তরে ঢুকে পড়েন, যেখানে সিমসন কর্মরত। আর বিনয় মুহূর্তের মধ্যে বলে উঠলেন, প্রে টু গড কর্নেল, ইউর লাস্ট আওয়ার হ্যাজ কাম। সঙ্গে সঙ্গে বিপ্লবীদের পিস্তলের 6টি গুলি সিমসনের দেহ বিদীর্ণ করে দেয় এবং দেহটি মেঝেতে লুটিয়ে পড়ে। বিপ্লবীরা পালাতে গেলে পুলিশ কমিশনার টেগার্টের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাদের ঘিরে পাল্টা আক্রমণ চালায়। বিপ্লবীরাও গুলি চালাতে থাকে। দীনেশ গুলিবদ্ধ হয়েও লড়াই চালিয়ে যান। রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় সংগঠিত উভয় পক্ষের এই লড়াই অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। বিপ্লবীদের গুলি ফুরিয়ে এলে তারা রাইটার্স বিল্ডিংয়ের একটি ফাঁকা ঘরে ঢোকেন। সেখানে বাদল পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। বিনয় ও দীনেশ নিজেদের রিভলভারের শেষ 2টি গুলি নিজেদের মস্তিষ্কে চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে বিনয় নিজের মস্তিষ্কের ক্ষতস্থানে আঙুল চালিয়ে মৃত্যুবরণ করেন। চিকিৎসায় দীনেশ সুস্থ হয়ে ওঠার পর তার ফাঁসি হয়। এবার আমি পরের প্রশ্নে আসব। পাঞ্জাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বিবরণ দাও। প্রবাসী বাঙালি জে.এম. চট্টোপাধ্যায় 1904 খ্রিস্টাব্দে কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে পাঞ্জাবের সাহারানপুরে একটি গুপ্ত সমিতি গড়ে তোলেন। এই সমিতিতে পরবর্তীকালে লালা হরদয়াল, সর্দার অজিত সিং, সুফি অম্বাপ্রসাদ প্রমুখ বিপ্লবী যোগ দেন। লালা লাজপত রায় এই সমিতির সঙ্গে যোগাযোগ রাখতেন। অজিত সিং ও অম্বাপ্রসাদ কয়েকটি বিপ্লবী পত্রিকা প্রকাশ করেন। আর্য সমাজের সক্রিয় সহযোগিতায় পাঞ্জাবে বেশ কয়েকটি গুপ্ত সমিতি গড়ে ওঠে। এসব সমিতির সদস্যরা বোমা তৈরি, অস্ত্রশস্ত্র সংগ্রহ প্রভৃতি কাজের সঙ্গে যুক্ত ছিল। পাঞ্জাবের গভর্নর মাইকেল ও ডায়ার জানান যে 1907 থেকে 1925 খ্রিস্টাব্দের মধ্যে পাঞ্জাবের সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য যে অসংখ্য হিন্দু অভিযুক্ত হয়েছিল তারা সকলেই আর্য সমাজের লোক ছিল। লালা হরদয়াল 1908 খ্রিস্টাব্দে লন্ডন থেকে ফিরে এসে পাঞ্জাবে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি প্রবাসী ভারতীয় বিপ্লবীদের সহায়তায় 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। প্রবাসী বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু
পাঞ্জাবের বিভিন্ন বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করে বৈপ্লবিক আদর্শের প্রচার শুরু করেন। তার পরামর্শে তার অনুগামী বসন্ত বিশ্বাস দিল্লিতে বড়লাট লর্ড হার্ডিঞ্জের শোভাযাত্রায় বোমা নিক্ষেপ করে। রাসবিহারীর পরিকল্পনা অনুযায়ী পাঞ্জাবের সহকারী পুলিশ কমিশনার গর্ডনকে হত্যার উদ্দেশ্যে লাহোরের লরেন্স গার্ডেনে বিপ্লবীরা বোমা রাখেন। তিনি 1915 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের গোপন পরিকল্পনা করেন, কিন্তু এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় পুলিশের লাঠির আঘাতে পাঞ্জাবের বিপ্লবী নেতা লালা লাজপত রায়ের মৃত্যু হয়। এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও আজাদ পুলিশ অফিসার স্যান্ডার্সকে হত্যা করেন। পরের বছর ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন। পরে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের ফাঁসি হয়। এবার আমি পরবর্তী প্রশ্নে আসি। মহারাষ্ট্রের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও। মহারাষ্ট্রের প্রখ্যাত বিপ্লবী ছিলেন বাসুদেব বলবন্ত ফাতকে। তিনি গুপ্ত বিপ্লবী দল গঠন করে যুবকদের মধ্যে বিপ্লবী ভাবধারার প্রসার ঘটাতে থাকেন। তিনি রামসিস নামে অনুন্নত সম্প্রদায়ের যুবকদের অস্ত্র শিক্ষা দেন। বৈপ্লবিক কার্যাবলীর জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে তিনি রাজনৈতিক ডাকাতি, সরকারি কোষাগার লুট, ধনীদের কাছ থেকে বলপূর্বক অর্থ আদায় শুরু করেন। অবশেষে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হলে বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। মহারাষ্ট্রে বিপ্লবী ভাবধারার প্রচারে চরমপন্থী নেতা বাল গঙ্গাধর তিলকের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিনি মহারাষ্ট্রের গণপতি উৎসবের প্রচলন করে দেবতা গণেশকে অত্যাচারী ব্রিটিশ শাসকদের হাত থেকে ভারতের উদ্ধারকারী হিসাবে তুলে ধরেন। এছাড়া শিবাজি উৎসবের প্রচলনের দ্বারা তিনি মারাঠা জাতিকে নিজেদের গৌরবময় অতীতের কথা স্মরণ করিয়ে দেন। তিনি কেশরী ও মারাঠি নামে দুটি পত্রিকা প্রকাশ করেন। দামোদর চাপেকার ও বালকৃষ্ণ চাপেকার নামে দুই ভাই মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের দুই বীর সৈনিক ছিলেন। প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড ও তার সহকারী আয়ার্স্ট বোম্বাইয়ে প্লেগ রোগ দমনের সময় সাধারণ মানুষের ওপর ভয়ানক অত্যাচার শুরু করলে চাপেকর ভ্রাতৃদ্বয় অত্যাচারী র্যান্ড ও আয়ার্স্টকে হত্যা করে গা ঢাকা দেন। দুই বিশ্বাসঘাতকের সহায়তায় চাপেকর ভ্রাতৃদ্বয় পুলিশের হাতে ধরা পড়লে বিচারে তাদের প্রাণদণ্ড হয়। 20 শতকের প্রথমার্ধে মহারাষ্ট্রে বেশ কয়েকটি বিপ্লবী গুপ্ত সমিতি গড়ে ওঠে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বাল সমাজ ও আর্যবান্ধব সমাজ। নাগপুর, অমরাবতী, ওয়ার্ধা প্রভৃতি শহরে বাল সমাজের কার্যকলাপ ছড়িয়ে পড়ে। আর্যবান্ধব সমাজ দেশে সশস্ত্র বিপ্লবী অভ্যুত্থান ঘটানোর উদ্দেশ্যে বিপ্লবীদের প্রস্তুত করতে থাকে। ঠাকুর সাহেব নামে বিপ্লবী 20 শতকে মহারাষ্ট্রে অতি সক্রিয় বিপ্লবী কার্যকলাপ চালান। তিনি গুপ্ত সমিতি গড়ে তোলেন। তার নেতৃত্বে পশ্চিম ভারতে বিপ্লবী কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পায়। মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ সাভারকার। তারা 1899 খ্রিস্টাব্দে নাসিকে মিত্রমেলা নামে একটি সমিতি প্রতিষ্ঠা করে সেখানকার তরুণদের মধ্যে বিপ্লবী ভাবধারার প্রসার ঘটান। 1904 খ্রিস্টাব্দে এর নামকরণ হয় অভিনব ভারত। সারা দেশে এর শাখা গড়ে ওঠে। বিনায়ক সাভারকার লন্ডনে গিয়ে বোমা তৈরির কৌশল, অস্ত্রশস্ত্র ও বিপ্লবীদের জীবনী রচনা করে ভারতে পাঠান। তার অনুগামী বিপ্লবীরা বিচারক জ্যাকসনকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে বিনায়ক সাভারকারের যোগ থাকার সম্ভাবনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ 26 বছর কারাদণ্ডের পর তিনি মুক্তি পান। স্বাধীনতা সংগ্রামে তার অসামান্য অবদানের জন্য তিনি বীর সাভারকার নামে পরিচিত। এরপর আমি 8 নম্বর প্রশ্নে আসি। দলিত আন্দোলন বলতে কি বোঝো? দলিত আন্দোলনে ডক্টর আম্বেদকরের ভূমিকা কী ছিল? ঔপনিবেশিক আমলে দলিত বা ভারতের হিন্দু সম্প্রদায়ের অনগ্রসর এবং পশ্চাৎপদ শ্রেণী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে উচ্চবর্ণের অত্যাচার, শোষণ ও বঞ্চনার শিকার হয়ে যে বহুমুখী আন্দোলন শুরু করেছিল তা দলিত আন্দোলন নামে পরিচিত। আর আম্বেদকর মহারাষ্ট্রের অনগ্রসর মাহার সম্প্রদায়ের অন্তর্গত দলিত পরিবারে জন্মগ্রহণ করেন। দলিত পরিবারের সন্তান হিসাবে তিনি বাল্যকাল থেকেই দলিতদের প্রতি উচ্চবর্ণের বৈষম্য ও নিপীড়নমূলক বিষয়গুলি লক্ষ্য করেন। তখন থেকেই এই বৈষম্যের বিরুদ্ধে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন।
ডক্টর আম্বেদকর দলিতদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে 1924 খ্রিস্টাব্দে বোম্বাই শহরে বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করেন। আম্বেদকর মহারাষ্ট্রের কোলাবা জেলায় পানীয় জল ব্যবহারকে কেন্দ্র করে 1927 খ্রিস্টাব্দে মাহার সত্যাগ্রহ শুরু করেন। আম্বেদকর ভারতের অনগ্রসর শ্রেণীর নেতা হিসাবে 1930 ও 31 খ্রিস্টাব্দে লন্ডনে আয়োজিত গোলটেবিল বৈঠকে যোগদানের ডাক পান। এই বৈঠক দুটিতে তিনি ভারতীয় দলিতদের বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপনা করেন এবং তাদের অধিকার আদায় সচেষ্ট হন। আম্বেদকর 1930 খ্রিস্টাব্দে সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস প্রতিষ্ঠা করে দলিতদের ঐক্যবদ্ধ করার এবং তাদের জন্য রাজনৈতিক অধিকার আদায়ের চেষ্টা করেন। আম্বেদকর 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করে দলিতদের জন্য নির্বাচনে আসন সংরক্ষণ, চাকরি ক্ষেত্রে সংরক্ষণ প্রভৃতি কিছু দাবি দেওয়া আদায়ে সক্ষম হন। আম্বেদকর 1940 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করে রাজনৈতিক ক্ষেত্রে দলিতদের ঐক্যবদ্ধ করতে এবং তাদের রাজনৈতিক অধিকার আদায়ে সচেষ্ট হন। দলিতদের স্বার্থে তিনি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি নামে সংগঠন গড়ে তোলেন। আম্বেদকর 1945 খ্রিস্টাব্দে পিপলস এডুকেশন সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করে দলিত সম্প্রদায়ের মধ্যে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতের স্বাধীনতা লাভের পর ডক্টর আম্বেদকর ভারতের সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি নিযুক্ত হন। এই সময় ভারতের সংবিধান রচনা করে তিনি সাংবিধানিকভাবে দলিতদের স্বার্থ রক্ষার বিভিন্ন ব্যবস্থা করেন। এরপর আমি 9 নম্বর প্রশ্নে আসি, দলিতরা কেন আন্দোলনের পথে গিয়েছিল? ভারতীয় হিন্দু সমাজের দলিত সম্প্রদায় দীর্ঘকাল ধরে উচ্চবর্ণের দ্বারা নানাভাবে শোষণ ও অত্যাচারের শিকার হয়েছিল। দলিতরা উচ্চবর্ণের বাড়ি ও জমিতে নিম্ন স্তরের কাজকর্ম করে উচ্চবর্ণের জীবনকে সহজ সরল করত। হিন্দু হওয়া সত্ত্বেও দলিত সম্প্রদায়ের মানুষ উচ্চবর্ণের বাধায় অধিকাংশ হিন্দু মন্দিরে প্রবেশ করার বা মন্দিরের দেবমূর্তিতে পুজো দেওয়ার অধিকার পেত না। দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে এই বাধা অত্যন্ত তীব্র হয়ে উঠেছিল। উচ্চবর্ণের বাধাদানের ফলে সর্বসাধারণের জন্য পুকুর বা জলাশয়গুলি থেকে পানীয় জল সংগ্রহ করার অধিকার দলিতদের ছিল না, সেগুলি শুধু উচ্চবর্ণের ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল। দলিত পরিবারের সন্তানরা সর্বসাধারণের জন্য নির্মিত পাঠশালায় ভর্তি হওয়ার সুযোগ পেত না। অনেক সময় তারা উচ্চবর্ণের পরিবারের সন্তানদের পাশে বসে শিক্ষা গ্রহণের সুযোগ পেত না। উচ্চবর্ণের সন্তানদের থেকে দূরে বসে বা গৃহের বাইরে বসে দলিত সন্তানদের শিক্ষা গ্রহণ করতে হতো। দলিতরা সামাজিক ক্ষেত্রে নানা বঞ্চনা অপমানের শিকার হতো। সামাজিক মেলামেশার ক্ষেত্রে তাদের উপর নানা বাধা নিষেধ আরোপিত হয়েছিল। ভারতের দলিতরা বিপুল সংখ্যায় বসবাস করলেও জাতীয়তাবাদী আন্দোলন পূর্বে রাজনৈতিক ক্ষেত্রে তাদের খুব বেশি প্রতিনিধিত্ব ছিল না। নানা কৌশলে তাদের বঞ্চিত করে উচ্চবর্ণের লোকজনই দলিতদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হতো। তারাই সমস্ত রাজনৈতিক ক্ষমতা ভোগ করত। এবার আমি 10 নম্বর প্রশ্নে আসি, ঔপনিবেশিক শাসনকালে বাংলায় নমশূদ্র আন্দোলনের পরিচয় দাও। উচ্চবর্ণের হিন্দুরা নমশূদ্রদের অস্পৃশ্য বলে মনে করত, তাদের ঘৃণার চোখে দেখত। দারিদ্র্য ছিল নমশূদ্রদের নিত্যসঙ্গী। কৃষিকাজ ছিল তাদের পেশা। এছাড়া মাছ ধরা, তাঁত বোনা, অন্যের বাড়ি এবং জমিতে দিনমজুরের কাজ করা প্রভৃতি অত্যন্ত কম আয়ের পেশার সঙ্গে তারা যুক্ত ছিল। দরিদ্র নমশূদ্রদের উপর জমিদাররাও অত্যাচার করত। অশিক্ষা, অচিকিৎসা, সামাজিক অমর্যাদা তাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। নমশূদ্র সম্প্রদায় নিজেদের আর্থসামাজিক দুরবস্থা দূর করার উদ্দেশ্যে আন্দোলন শুরু করে। ফরিদপুর বাকরগঞ্জ অঞ্চলে 1872 থেকে 73 খ্রিস্টাব্দে একটি শ্রাদ্ধানুষ্ঠানের ঘটনাকে কেন্দ্র করে এই আন্দোলনের সূচনা হয়। তাদের নেতা শ্রী হরিচাঁদ ঠাকুর তার অনুগামীদের মধ্যে মতুয়া নামে এক ধর্মীয় ভাবধারা প্রচার করে তাদের ধর্মীয় আদর্শে ঐক্যবদ্ধ করেন। হরিচাঁদ ঠাকুর ও তার পুত্র গুরুচাঁদ ঠাকুর উপলব্ধি করেন নমশূদ্রদের যে সচেতনতা বৃদ্ধির জন্য তাদের মধ্যে শিক্ষার প্রসার খুবই জরুরি। তারা এই বার্তা গ্রামগঞ্জে নমশূদ্রদের মধ্যে প্রচার করেন। তাদের সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য ছিল উন্নয়নী সভা, নিখিলবঙ্গ নমশূদ্র সমিতি প্রভৃতি। নমশূদ্ররা আস্তে আস্তে রাজনৈতিকভাবেও দাবি দেওয়া জানাতে থাকে, বঙ্গভঙ্গকে সমর্থন করে, নিজেদের সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের জন্য সরকারের কাছে দাবি জানায়। তাহলে আজকে আমি 10টা প্রশ্ন আলোচনা করলাম। এই প্রশ্নের যেরমভাবে বললাম তোমরা ভালো করে পড়বে।